প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আলোচনা করতে যাচ্ছি রসায়ন বিষয়ের নবম অধ্যায় এসিড, ক্ষারক এবং সমতা। এই অধ্যায়ের মূল আলোচনার বিষয় এই অধ্যায়টা মোটামুটি সবার কাছেই সহজলভ্য মনে হতে পারে। তারপরে যেগুলো অংশটুকু আলোচনা করা দরকার আমি সেটুকু মোটামুটি টাচ করে যাচ্ছি। এসিড এবং এসিডের ধর্ম, ক্ষার, ক্ষারকের ধর্ম, পোষণ বিক্রিয়া, পিএইচ স্কেল, নির্দেশক, এসিড রেন বা এসিড বৃষ্টি, পানির খরতা এবং পানি বিশুদ্ধকরণ। শুরুতেই আমরা দেখব, যেহেতু অধ্যায়টার নামই হলো এসিড, ক্ষারক, সমতা, তাহলে আমাদের এখানে এসিড নিয়ে আলোচনা আছে, ক্ষারক নিয়ে আলোচনা আছে এবং এর সংশ্লিষ্ট বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা আছে। আমরা দেখি এসিড। এসিড এটা ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ হলো অম্ল। এসিডকে আমরা মূলত দুই ভাগে ভাগ করি, একটা হলো জৈব অ্যাসিড, একটা হলো অজৈব অ্যাসিড। এটাকে অর্গানিক অ্যাসিড এবং ইনঅর্গানিক অ্যাসিড বলা হয়। আমরা যখন ইন্টারমিডিয়েট বা অনার্স মাস্টার্স লেভেলে যাব তখন এগুলো অবশ্যই আরো বিস্তারিত এর সম্পর্কিত আছে। জৈব জৈব যৌগ নিয়ে আলাদা একটা বই আছে, অজৈব রসায়ন নিয়ে আলাদা একটা বই আছে। তো জৈব বলতে আমরা বুঝি যে অ্যাসিডগুলো আমরা খাই, খাবারের সাথে গ্রহণ করি, যেমন তেঁতুলে টার্টারিক অ্যাসিড, দই ল্যাকটিক অ্যাসিড, ভিনেগার অ্যাসিটিক অ্যাসিড, সায়াটেনিক অ্যাসিড। আমরা যে অ্যাসিডগুলো খাই সেগুলো হলো মূলত জৈব অ্যাসিড। এগুলো খুব দুর্বল অ্যাসিড। এবং অজৈব অ্যাসিড হিসেবে আমরা যেসব অ্যাসিডগুলো গবেষণাগারে বা অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করি সেগুলো হচ্ছে অজৈব অ্যাসিড। যেমন আমরা HCl, তারপরে সালফিউরিক অ্যাসিড H2SO4, নাইট্রিক অ্যাসিড HNO3, এই যে অ্যাসিডগুলো ব্যবহার করি এগুলো সবই হলো অজৈব অ্যাসিড। আমরা যদি একটু খেয়াল করি, এই অ্যাসিডের প্রত্যেকটা ক্ষেত্রেই H অর্থাৎ একটা প্রোটন বা হাইড্রোজেন আছে। আমরা যদি একটা অ্যাসিডকে বিয়োজিত করি, যদি আমরা HCl কে বিয়োজিত করি, HCl বিয়োজিত হয় H+ এবং Cl- উৎপন্ন হবে। অর্থাৎ যে কোনো অ্যাসিড বিয়োজিত হয়ে একটা প্রোটন উৎপন্ন হবে এবং এই প্রোটনকে যদি আমরা ধাতব অণু দ্বারা প্রতিস্থাপন করি তাহলে আমার একটা লবণ উৎপন্ন হবে। তো অ্যাসিড হলো এমন একটা যৌগ যা জলীয় দ্রবণে বিয়োজিত হবে এবং ধাতব অণু দ্বারা প্রতিস্থাপন করলে যে কোনো ক্ষেত্রে লবণ উৎপন্ন হবে। অ্যাসিডের সংখ্যাটা একটু বড়। তো অ্যাসিডের কিছু বৈশিষ্ট্য আমাদের জানা দরকার। অ্যাসিড সব যেটা আমরা জানি, এটা স্বাদ টক স্বাদযুক্ত। এটা নীল লিটমাসকে লাল করে। আমরা একটা শব্দ মনে রাখতে পারি, অনিলা। হ্যাঁ, নীল লিটমাস পেপার সবাই চেনো। লিটমাস পেপারটা অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। জলীয় দ্রবণে এটি কি করে? জলীয় দ্রবণে যদি দেখি, জলীয় দ্রবণে এটি H+ উৎপন্ন করে। এটা যদি কোনো ধাতুর সাথে বিক্রিয়া করে, ধাতুর বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। ধাতুর বিক্রিয়ার ক্ষেত্রে গ্যাস উৎপন্ন হবে। এবং যদি ক্ষারের সাথে বিক্রিয়া করি, আমরা যে অ্যাসিড ক্ষার সবসময় বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে। এই অ্যাসিডের ধর্ম, এগুলো আমাদের মনে রাখতে হবে। তো অ্যাসিডের ধর্মাবলী সম্পর্কে যদি এখন একটা প্রশ্ন আসতে পারে, যেমন সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড অ্যাসিড কেন, তাহলে এটা তো স্বাদ তো নেওয়া যাবে না, স্বাদের কথাটা লেখা যাবে না, যেহেতু অ্যাসিডের স্বাদ নরমালি আমরা যেগুলো জানি, যেগুলো খাই সেগুলো ম্যাক্সিমাম টক, কিন্তু এইগুলো কোন ধরনের কোন স্বাদ এগুলো আমরা অনেকেই জানি না। তো আমরা এই প্রপার্টিজ গুলো আমরা কিভাবে লিখবো? যে অ্যাসিড, এটা সালফিউরিক অ্যাসিড জন্য অ্যাসিড কেন, এটা নীল লিটমাসকে লাল করে, যে ফিজিক্যাল পরীক্ষা দ্বারা দেখা যায় এগুলো। জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে। তারপর এরা ধাতব কার্বনেটের সাথে কিভাবে বিক্রিয়া করে, ক্ষারের সাথে কিভাবে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, এগুলো যদি আমরা লিখতে পারি তাহলে আমরা বুঝবো যে এটা একটা অ্যাসিড। তাহলে অ্যাসিড সম্পর্কিত এই আলোচনাটাই তোমাদের মানে পাঠ্য বইয়ের সাথে সংশ্লিষ্ট যে বিষয়টুকু আছে আমি সেটুকু আলোচনা করলাম। এরপরে আসো ক্ষার এবং ক্ষারক। ক্ষারক ইংলিশে আমরা যেটাকে বেস বলি, এবং ক্ষার এটা হলো অ্যালকালি। ক্ষারক হলো আমরা যে ধাতুর অক্সাইড হাইড্রোক্সাইডকে আমরা সহজভাবে ধাতুর অক্সাইড অথবা হাইড্রোক্সাইড এই যৌগগুলোকে আমরা ক্ষারক বলি। যেমন আমরা যদি বলি সোডিয়াম অক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপরে পটাশিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম MgO ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড,
যে সকল ধাতব মৌলের ক্ষেত্রে ও অথবা ওএইচ দ্বারা প্রতিস্থাপন সেগুলোকে আমরা ক্ষারক বলি। ক্ষারক এবং ক্ষার এই দুইটি বিষয়ে মনে হলো এই দুইটির মধ্যে পার্থক্য আছে। অর্থাৎ ক্ষারক সব পানিতে দ্রবীভূত হয় না, কিন্তু ক্ষার যেগুলো অবশ্যই পানিতে দ্রবীভূত হবে। অক্সাইড আয়ন গুলো এগুলো পানিতে দ্রবীভূত হয় না, ওএইচ আয়ন গুলো যেগুলো থাকে এগুলো মূলত পানিতে দ্রবীভূত হয়। এগুলো হচ্ছে ক্ষার এবং ক্ষারক। ক্ষারক চেনার সহজ উপায় হচ্ছে একটা ওএইচ আয়ন প্রদান করবে, এটা হচ্ছে ক্ষারক। আমরা এখানে একটা ছোট প্রশ্ন আছে, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, এটা 6-7 থেকে আছে মনে হয়, সকল ক্ষারে ক্ষারক, সকল ক্ষারক ক্ষার নয় কেন, এটা প্রশ্নটা আমরা অবশ্যই পড়বো। তো এটা হচ্ছে ক্ষার এবং ক্ষারক সম্পর্কিত আলোচনা। এরপর আসে প্রশমন বিক্রিয়া। আমাদের শরীরে আমরা মাঝে মাঝে যে অ্যান্টাসিড বা গ্যাস্ট্রিক যেটাকে আমরা বলি বা অ্যাসিডিটি হয়, আমরা যে অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাই, এটা মূলত আমাদের কি কাজ করে? আমাদের শরীরে যদি অ্যাসিডের মাত্রাটা বেড়ে যায় সেটা নির্দিষ্ট লেভেলে বা প্রশমন নিউট্রাল ঘটে আর কি। যে কোনো অ্যাসিড, আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস আমরা একটা ক্ষারক সোডিয়াম হাইড্রোক্সাইড, যে কোনো ক্ষারক আর সাথে বিক্রিয়া করে অবশ্যই সোডিয়াম ক্লোরাইড এবং পানি, যে কোনো অ্যাসিড এবং ক্ষারক এর সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করবে, এটা একটা প্রশমন বিক্রিয়া। এবং এই প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস এর মান হবে -57.3 কিলো জুল। এবং একইভাবে সকল ক্ষেত্রে যেহেতু পানি এইচ এবং এইচ ওএইচ আয়ন উৎপন্ন হয় এবং এতে ডেল্টা এস এর মান অল টাইম ফিক্স থাকে। তো প্রশমন বিক্রিয়াটা আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি অতিরিক্ত অ্যাসিড কখনো খেয়ে ফেলি অথবা অতিরিক্ত যখন আমাদের খাদ্যদ্রব্য যখন আমরা গ্রহণ করি এর মধ্যে অ্যাসিডিটির মাত্রা যদি বেড়ে যায়, বাসি পচা খাবার যদি খাই, তখন কিন্তু আমরা যে অ্যান্টাসিড জাতীয় ওষুধটা খাই সেই ওষুধটা আমাদের শরীরের সাথে বিক্রিয়া করে শরীরের যে উপাদানগুলো থাকে তো এর মাধ্যমে আমাদের প্রশমন বিক্রিয়াটা ঘটায়। এটা হচ্ছে মূলত অ্যাসিড প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া সম্পর্কে আমরা আরো উচ্চ ক্লাসে জানতে পারবো। এরপর আসো পিএইচ এবং পিএইচ স্কেল, খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস পিএইচ এবং পিএইচ স্কেল। পিএইচ বলতে আমরা পাওয়ার অফ হাইড্রোজেনকে বুঝি। পিএইচ মানে অল টাইম মাইনাস লগ অফ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। পিএইচ মানে হলো এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। আমরা দুটো জিনিস চিন্তা করি, দুইটা পাত্র নিলাম, এই পাত্রে HCl এবং এই পাত্রে যে কোনো ক্ষার দ্রবণ মানে সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম। হ্যাঁ, তো এটা বিভাজিত হয়ে যদি H প্লাস এবং Cl মাইনাস উৎপন্ন হবে, একইভাবে এটা বিভাজিত হয়ে Na প্লাস এবং OH মাইনাস উৎপন্ন হবে। আমরা যদি পিএইচ টা বের করতে চাই, যে কোনো ক্ষেত্রে H প্লাস এর মান যত বেশি হবে পিএইচ এর মান তত কম হবে। H প্লাস এর মান অর্থাৎ প্রোটন আয়ন অথবা H প্লাস এর মান যত পরিমাণ বেশি হবে মাইনাস লগ H প্লাস আয়ন দিলে পিএইচ এর মান তত কম হবে। আমরা যদি পিএইচ স্কেলটা হিসাব করি, এটা 7, এটা 0, এটা 4, তো এটা 1 2 3 4 5 6, এটা 8 9 10 11 12 13 14। তাহলে যত H প্লাস এর মান যত বেশি যত কম হবে পিএইচ এর মান, সরি H প্লাস এর মান যত বেশি হবে পিএইচ এর মান তত কম হবে। এবং পিএইচ এর মান যখন কম হবে 0 থেকে যখন 3 পর্যন্ত আসবে এগুলো সব তীব্র অ্যাসিড। হ্যাঁ, এগুলো হবে তীব্র অ্যাসিড। এরপরে 4 থেকে 6 এই যে অংশটুকু এটা শুধুমাত্র অ্যাসিড বা মিড অ্যাসিড বলতে পারি, আমরা এদেরকে অ্যাসিডও বলতে পারি। হ্যাঁ, 7 হলো নিরপেক্ষ মান, যেমন পানি অ্যাসিড না ক্ষারীয় না, পানি নিরপেক্ষ, পানির পিএইচ 7। এবং ওএইচ এর মান যত বেশি হবে ওই পিএইচ এর মান তত বেশি হবে। তাহলে এদিকে যখন যাবে এগুলো শুধুমাত্র ক্ষার এবং এই যে বাকি অংশ এগুলো হচ্ছে তীব্র ক্ষার। হ্যাঁ, তাহলে আমরা H প্লাস এবং OH এর ঘনমাত্রার উপর হিসাব করে আমরা অ্যাসিড এবং ক্ষার কোনটা সেটা নির্দেশ করতে পারি। অ্যাসিড ক্ষার নির্দেশকের জন্য আমরা যে গ্রাফ চার্ট এবং আমরা বিনোদনী ইন্ডিকেটর ব্যবহার করি, মানে কালার চার্ট আছে, যেমন 0 থেকে 3 বা 0 সমান এটা রেড, এরপরে 3 থেকে 6 তারপর 7 একটা কালার, একটু বইয়ে একটা কালার চার্ট আছে, কালার চার্ট থেকে আমরা লিখে দিব। আমাদের যে বিভিন্ন ইন্ডিকেটর, ইউনিভার্সাল ইন্ডিকেটর, পিএইচ স্কেল, পিএইচ পেপার, পিএইচ মিটার আছে, এইগুলো থেকে আমরা পিএইচটা হিসাব করতে পারি। অর্থাৎ যে দণ্ড থাকে মানদণ্ড যেটা, ওটা দ্রবণে ডুবালে ওটার থেকে বিভিন্ন কালার চার্ট বা বিভিন্ন রং দেখা যায় বা মান আসে, এই মানটাকে আমরা নির্দেশে ব্যবহার করি এবং
পিএইচ নির্ণয়ের সাথে আমরা কিছু গাণিতিক সমস্যার সাথেও যুক্ত এই অধ্যায়ে। যেমন আমরা একটা গাণিতিক সমস্যা দেখি। আমরা একটি গাণিতিক সমস্যা দেখি, যেমন HCl দ্রবণে HCl এর ক্ষেত্রে AC এর ঘনমাত্রা 0.05 যদি হয় তাহলে তার পিএইচ কত? পিএইচ সমান, আচ্ছা 0.5 দিলাম। তাহলে এখানে আমরা জানি অর্থাৎ পিএইচ সমান কি হবে? মাইনাস লগ H প্লাস আয়ন। আমরা যদি মান বসাই মাইনাস লগ 0.5 এর ঘনমাত্রা, তাহলে আমরা এটার মান 2 পাবো সম্ভবত। 2 যেহেতু তীব্র অ্যাসিড, HCl একটা তীব্র অ্যাসিড। এটা হলো পিএইচ সম্পর্কিত গাণিতিক সমস্যা। এবং আরেকটা জিনিস আমাদের মনে রাখা দরকার, পিএইচ প্লাস পি অফ ওএইচ এর পুরোটার মান হলো 14। অর্থাৎ এর দ্রবণ আর পিএইচ এর মান পিএইচ স্কেল 0 থেকে 1 এর মধ্যে 14 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। 7 এর চেয়ে যখন কম হবে সেগুলো হবে অ্যাসিডীয়, 7 এর চেয়ে যখন বেশি হবে সেগুলো হবে ক্ষারীয়। এই হলো পিএইচ সংক্রান্ত আলোচনার বিষয়। এর পরবর্তী যে বিষয়টা আমাদের এখানে আলোচনার বিষয়টা হলো অ্যাসিড রেন বা অ্যাসিড বৃষ্টি। আমরা এই টপিকটার সাথে অনেকেই পরিচিত। অর্থাৎ বর্তমানে যে শিল্পায়ন নগরায়ন হচ্ছে, বিভিন্ন শিল্প কারখানা গড়ে উঠছে, মানুষ ইট ভাটা তৈরি করছে, বেশি করে গাছপালা পোড়াচ্ছে, এর ফলে প্রকৃতিতে বিভিন্ন প্রকার গ্যাস সৃষ্টি হচ্ছে। যেমন আমরা যে গ্যাসগুলো আমরা শুরুতেই যেটা জানি, মেইন কালপ্রিট কার্বন ডাইঅক্সাইড, তারপরে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, এরপর আছে নাইট্রাস অক্সাইড। এই যে অ্যাসিডগুলো আমরা উৎপন্ন করি এগুলো প্রকৃতিতে থেকে যায় এবং আমরা জানি বায়ুতে জলীয় বাষ্প আছে অথবা, এবং এই জলীয় বাষ্পের সাথে এরা যখন বিক্রিয়া করে এবং বৃষ্টির পানির সাথে এরা পৃথিবীতে ফিরে আসে। যেমন এটার সাথে যদি আমরা পানি বিক্রিয়া করি H2CO3 বাইকার্বনেট হবে, এর সাথে যদি আমরা পানি যুক্ত করি সালফিউরাস H2SO3 উৎপন্ন হবে, এর সাথে যদি আমরা পানি যুক্ত করি তাহলে হবে সালফিউরিক অ্যাসিড H2SO4, এর সাথে যদি আমরা পানি যুক্ত করি HNO3 HNO2 নাইট্রাস অক্সাইড এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করবে। একটা জিনিস দেখো, আমরা যদি প্রকৃতিতে কার্বন ডাইঅক্সাইড যত তৈরি করব, সালফার ডাইঅক্সাইড যত তৈরি করব, আমরা প্রকৃতিতে তত বেশি পরিমাণে অ্যাসিড ফেরত পাবো। অর্থাৎ আমরা যত বিষাক্ত দ্রব্য তৈরি করে দেব বা যে কোনো গ্যাস তৈরি করব, প্রকৃতি আমাদেরকে বিনিময়ে অ্যাসিড দিবে, যে অ্যাসিডটা আমাদের জন্য মানবদেহের জন্য ক্ষতিকর। এমনকি পৃথিবীর অস্তিত্ব রক্ষা, বাস্তু সংস্থান, ভারসাম্য রক্ষা সবকিছুর ক্ষেত্রেই এই অ্যাসিডেন্টটা খুব ক্ষতিকর। এবং দালান কোঠার যে ক্ষতিগুলো হয় সেগুলো অ্যাসিডেন্টের কারণে এখন বেশি হচ্ছে। আমাদের সবার এ ব্যাপারে অবশ্যই সচেতন হওয়া দরকার এবং যাতে দূষিত গ্যাস সৃষ্টি না হয় সে ব্যাপারে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এটা হলো অ্যাসিডেন্ট। এবং অ্যাসিডেন্ট থেকে অবশ্যই একটা প্রশ্ন, এখানে অ্যাসিডেন্ট হলে বৃষ্টির পিএনপিতে পিএইচ এর মান 4 এর থেকে 4 বা 4.5 এর মধ্যে সীমাবদ্ধ থাকে, পিএইচ এর মানে থেকে কম হয় আর কি। এবং এটা খুব ক্ষতিকর, প্রকৃতির জন্য খুব, মানবদেহের জন্য ক্ষতিকর। এটা হলো অ্যাসিডেন্ট। আমরা হার্ডনেস অফ ওয়াটার, পানির ক্ষরতা নিয়ে আলোচনা করব। আমরা জানি পানি দুই প্রকার, একটা হচ্ছে মৃদু পানি, একটা হলো স্বাদু পানি। হ্যাঁ, আর পানির ক্ষরতাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে পানির ক্ষরতা বা হার্ডনেস অফ ওয়াটার। পানির ক্ষরতা এটা মূলত দুই প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা, আর একটা হলো অস্থায়ী ক্ষরতা। অর্থাৎ পানির ক্ষরতা বলতে আমরা বুঝি পানিতে যদি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি লবণের ক্লোরাইড আয়ন অথবা সালফেট আয়ন, এটা একটু মনে রাখলে হবে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের ক্লোরাইড আয়ন অথবা সালফেট আয়ন এটা যদি দ্রবীভূত থাকে তাহলে যে পানিটা হয় সেই পানিটা হচ্ছে পানির স্থায়ী ক্ষরতা। স্থায়ী ক্ষরতা দূর করা খুব কষ্টকর, সহজে দূর করা যায় না। অস্থায়ী ক্ষরতা আর একটা জিনিস আমরা সহজে মনে রাখতে পারি, খড়পানিতে অথবা সাবানের সাথে যখন বিক্রিয়া করে কোনটা ফেনা তৈরি হয়, কোনটা ফেনা তৈরি হয় না। এর থেকে আমরা কোনটা খড়পানি এবং কোনটা মানে স্বাদু পানি সেটা বুঝতে পারি। অস্থায়ী ক্ষরার ক্ষেত্রে যেটা হয়, এবং ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের সাথে, এই যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সালফেট এই যে লবণের সাথে বাইকার্বনেট দ্রবণ HCO3 এই দ্রবণটা অবশ্যই মিশ্রিত থাকে। তাহলে এইটা যদি মিশ্রিত থাকে তাহলে এই পানিটা অস্থায়ী ক্ষরতা, অস্থায়ী ক্ষরতা সহজে দূর করা যায় এবং এটা হলো স্থায়ী ক্ষরতা। তো পানির ক্ষরতা নিয়ে এই টপিকসটু আমাদের মানে বইয়ের সিলেবাসের ভিতরে যেটুকু আছে আমরা সেটুকু নিয়ে আলোচনা করলাম। এরপরে আসো পানি বিশুদ্ধকরণ এবং তার একক। তো পানি বিশুদ্ধকরণের আগে জানতে হবে পানি কিভাবে দূষিত হয়। নানাভাবেই পানি আমরা দূষিত করি, মানুষের সৃষ্ট কারণে বিভিন্ন শিল্প কারখানা, চামড়া শিল্প, ট্যানারি শিল্প যাই বলে না কেন, এই সব কিছু থেকে যে বিষাক্ত বজ্র পদার্থ আমরা পানিতেই ফেলি
এর ফলে পানিটা মারাত্মকভাবে দূষিত হয়ে যায়। এই দূষিত পানিকে অবশ্যই আমরা ব্যবহার উপযোগী করি না। যেমন ঢাকার কথা যদি আমরা চিন্তা করি, বোরিংয়ের পানিটা এখন অবশ্যই অনেকটা বিশুদ্ধ হয়ে গেছে, যেহেতু ট্যানারি শিল্প সরে নিয়েছে। তো পানি দূষণের পরেই আমাদের যেটা জানতে হয় পানি বিশুদ্ধকরণ কিভাবে করবে, এবং পানির বিশুদ্ধতা কিছু মানদণ্ড আছে, এগুলো সম্পর্কে আমাদের একটু জানা দরকার। যেমন বিওডি, সিওডি। হ্যাঁ, বিওডি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এবং সিওডি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড হলো জৈব পানিতে কতটুকু উপাদান থাকা দরকার অক্সিজেন দিচ্ছে, অর্থাৎ প্রাণীগুলোর বাঁচার জন্য যেটুকু দরকার, এবং রাসায়নিক উপাদান হিসেবে কতটুকু থাকা দরকার, এই দুইটি, এবং এদের এককে আমরা পিপিএম পিপিএম একক হিসাব করি, পার্টস পার মিলিয়ন হিসাবে। ভিন্ন এটা নির্দিষ্ট একটা মাত্রা আছে, লেভেল আছে। এই লেভেলে থাকলে পানিটা অবশ্যই মানে পানির মানদণ্ড এটা থাকতে হবে, অর্থাৎ এই মাত্রা, এর চেয়ে যদি বেশি হয় তাহলে এই পানিটা অবশ্যই ক্ষতিকর। বিওডির মান সিওডির মান যত বেশি হবে পানি তত দূষিত হবে, বিওডি সিওডির মান যত কম হবে পানি তত বিশুদ্ধ হবে। এখন থেকে পানি বিশুদ্ধকরণের বিভিন্ন পদ্ধতি আছে। পানি বিশুদ্ধকরণের ক্ষেত্রে আমরা বিভিন্ন পদ্ধতি এবং গ্রামীণভাবে অনেক পদ্ধতি ব্যবহার করা, যেমন ছাঁকন পদ্ধতি, ফিল্টার পদ্ধতি, ক্লোরিনেশন পদ্ধতি, এইসব ভাবে আমরা পানি বিশুদ্ধকরণ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নবম অধ্যায়ের এসিড ক্ষার সমত বিষয়ের যে টপিকস গুলো আমাদের কাছে একটু গুরুত্বপূর্ণ মনে হয়, যেগুলো একটু ঝালাই দেওয়া দরকার ছিল বা রিভিশন দেওয়ার দরকার ছিল, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে কমেন্টে অবশ্যই জানাবে। এবং মূল বিষয়টা হলো এই চ্যাপ্টারটা নিজের একটু মনোযোগ সহকারে পড়লে একদম A to Z এখান থেকে পাবে, এবং প্রতি বছর বোর্ড পরীক্ষায় এখান থেকে একটা কোশ্চেন আসেই। তোমরা সেভাবে পড়াশোনা শুরু করব। তো আর সবচেয়ে বড় বিষয়, এখন বাংলাদেশের যে অবস্থা, মহামারী পর্যায়ে আমরা চলে গেছি। আজকে প্রায় 503 জন আক্রান্ত হয়েছে। ও, তো আমাদের সবার সচেতন থাকতে হবে। আরো একদিকে ঢাকায় যেমন আছে, ঢাকায় ডেঙ্গু শুরু হয়ে গেছে। ডেঙ্গুতে এখন আজকে প্রায় 290 জনের মতো অসুস্থ রোগী ভর্তি হয়েছে। তারপরে এখন বৃষ্টি হচ্ছে, এই অবস্থাটা খুব খারাপ। আর আমরা যদি এখন ঠান্ডা লাগাই, আমাদের যে মহামারী সম্মুখীন হচ্ছে, যে করোনা ভাইরাস আমাদের আসছে, সে আমাদের সহজেই ক্যাচ করতে পারবে। তা আমরা যাতে সহজে এই মহামারীর শিকার না হয়, তাহলে আমরা অবশ্যই বেশি কুসুম গরম পানি পান করবো সবসময়। বাসায় আদা রাখবো, আদা খাবো, আমি এখনো খাচ্ছি। তারপরে যা বাসায় মধু বা কালো জিরা এগুলো যে থাকে, রসুন, হ্যাঁ, এগুলো আমরা চেষ্টা করবো খাওয়ার জন্য, এবং সব সতর্ক থাকবো আমরা যেন ঠান্ডা না লাগে, এবং সবাই মশারিটা নিয়ে ঘুমাবো, কারণ হচ্ছে মশা আক্রমণ করলে আমাদের ডেঙ্গু হতে পারে। পৃথিবী হয়তো আমাদের উপর বিরক্ত হয়ে গেছে, আমাদের বিভিন্ন ধরনের বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে, আমরা আমাদের এর সাথে সংগ্রাম করতে হবে। সো সংগ্রাম করতে হলে অবশ্যই আমাদের নিজেদের মানসিক অবস্থাটা সঠিক রাখতে হবে, এবং আমরা চেষ্টা করব নিজেদের কখনো দুর্বল না ভেবে আমরা নিজেরা বাসায় ওই এনজয় করবো, পরিবারে যারা আছে দূরের থেকে আমরা গল্প গুজব করবো, টিভি দেখবো, এবং শিক্ষার্থী বন্ধুরা যারা আছে অবশ্যই পড়াশোনা করবে, সকালে সংসদ টিভি দেখবে। তো এভাবে আমরা অবশ্যই একদিন মানে সুন্দর পৃথিবীর আবার আমরা সুন্দরভাবে হাসি খেলে থাকতে পারবো, সবাই মিলেমিশে থাকতে পারবো, এই আশা করি। তো ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।